এই কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, সেই রাজধানীর বুকে শুট আউট বন্দ্যোপাধ্যায় যদি রক্তমাংসের মানুষ হয়ে থাকেন তাহলে পদত্যাগ করে প্রমাণ করুক যে উনিও আমাদের মতো রক্তমাংসের মানুষ, নাকি উনি আফ্রিকার জঙ্গলের কোনো অন্য কোনো আদিম কোনো প্রাণী বন্য প্রাণী। তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা শোনা যাচ্ছে, বিহারের যোগ রয়েছে, কি বলবেন? আমাদের এখানে কিছু বলার নেই। আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে এই পশ্চিমবঙ্গের মাটিতে আইনের শাসন বলে কিছু নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন 11 সালের পর থেকে এই বাংলায় আইনের শাসন কবরে চলে গেছে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এখন অপরাধীরা সবথেকে বেশি সাহস পান, অপরাধীরা সবথেকে বেশি তার মুক্তাঙ্গল মনে করেন, মুক্তাঞ্চল বলে মনে করেন এই পশ্চিমবঙ্গের মাটিকে। তার কারণ অপরাধীরা পুলিশ দেখলে পালিয়ে যেতেন এতদিন পর্যন্ত। অপরাধী গুন্ডারা, চোর যারা চুরি করেন, যারা খুনি, যারা রেপিস্ট, তারা চোর দেখলে, থানা দেখলে, কোর্ট দেখলে ভয় পেতেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখন অপরাধীরা, রেপিস্টরা, মার্ডারাররা, যারা অফেন্ডার, তারা কালপিটরা এই পশ্চিমবঙ্গকে সাহস পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মাটিকে তারা মনে করছেন আমাদের জন্য সোনার ফসলের মাটি, আমাদের মুক্তাঙ্গন, আমাদের মুক্তাঞ্চল। কারণ বিহার থেকে অপরাধীরা অস্ত্র নিয়ে বাংলার মাটিতে প্রবেশ করছেন। আর কাকে খুন করতে চাইছেন? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তাকে খুন করার চেষ্টা করছে, শুট আউট করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, কাউন্সিলর কলকাতা পৌরসভার। এই কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, সেই রাজধানীর বুকে শুট আউট হচ্ছে। আর কলকাতার মেয়র বলছেন এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, পুলিশ পদক্ষেপ নিক। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা অটুট রয়েছে। আর ঘটনাটা কি হচ্ছে? তৃণমূলের কাউন্সিলরকে শুট আউট করা হচ্ছে। এই যে একটা ত্রিমুখী লড়াই, এই যে একটা ত্রিমুখী স্টেটমেন্ট উঠে আসছে, ফিরহাদ হাকিমের একরকম কথা, ঘটনায় আরেক রকম, পুলিশ মন্ত্রী বলছেন আরেক রকম কথা। সুতরাং এই যে একটা তিনজন মূর্তির ত্রিমূর্তি, এর পরিপ্রেক্ষিতে সেরকম কিছু বলার নেই। শুধু একটা কথাই বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার আপনার মতো রক্ত মাংসের মানুষ হয়ে থাকেন, আদৌ উনি মানুষ কিনা সেই প্রশ্ন, সবথেকে বড় প্রশ্ন আজকের দিনে পশ্চিমবঙ্গের মাটিতে ঘোরাফেরা করছে, যে উনি আদৌ মানুষ তো? যদি উনি রক্ত মাংসের মানুষ হয়ে থাকে, যদি ওনার ন্যূনতম লজ্জাবোধ, ঘৃণাবোধ থেকে থাকে, কারণ মানুষের লজ্জা থাকে, মানুষের ঘৃণা থাকে, মানুষের ভয় থাকে, মানুষের সাহস থাকে, সব কিছু থাকে। ওনার যদি লজ্জা এবং ঘৃণা থেকে থাকে, তাহলে উনি নৈতিক দায় স্বীকার করে, আইনিভাবে দায় স্বীকার করে উনি যে ব্যর্থ, ফিরহাদ হাকিম ওনার মন্ত্রী, ক্যাবিনেটের সদস্য প্রমাণ করে দিয়েছেন পুলিশের বিরুদ্ধে আঙুল তুলে, যে পুলিশ মন্ত্রী পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর পালন করতে, নিয়ন্ত্রণ করতে, পরিচালনা করতে পুরোপুরি ফেলিওর। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রক্তমাংসের মানুষ হয়ে থাকেন তাহলে পদত্যাগ করে প্রমাণ করুক যে উনিও আমাদের মতো রক্তমাংসের মানুষ, নাকি উনি আফ্রিকার জঙ্গলের কোনো অন্য কোনো আদিম কোনো প্রাণী, বন্য প্রাণী। যদি উনি মানুষ হয়ে থাকেন রক্তমাংসের, তাহলে পদত্যাগ করে আমাদেরকে প্রমাণ করবেন যে উনি আমাদের মতোই মানুষ, ওনারও লজ্জা আছে। এই যে শুট আউট হচ্ছে কলকাতা রাজধানীর বুকেতে, এত কিছু হচ্ছে, তাতে উনি লজ্জা পেয়েছেন, লজ্জা বোধ করেছেন। এবং ফিরহাদ হাকিম যিনি বলেছেন পুলিশের বিরুদ্ধে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে বলে পরোক্ষে বলেছেন, তারপরে তার ফলাফল হিসেবে উনি পুলিশ মন্ত্রী হিসেবে লজ্জিত হয়েছেন, উনি লজ্জা পেয়ে পদত্যাগ করেছেন। প্রমাণ করুক উনি মানুষ। কিন্তু 2000 সালেও কিন্তু এই কসবাতেই একজন বাম নেতাকেও খুন করার চেষ্টা হয়েছিল, কি বলবেন? না, আপনারা শুধু সেই ব্যাকে পেছনের দিকে ছুটে যান। আপনাদের সবথেকে বড়, আমি দোষ বলবো না, এটা আপনাদের কাজ আপনারা করবেন। আপনারা 2000 সালে যে বাম নেতা বা বামকর্মী যাকে যিনি খুন হয়েছিলেন, সেটা ঘটনা ঘটেছে, ঘটনা তো অবশ্যই ঘটেছে। তার জন্য কি বামফ্রন্ট বা বামপন্থীরা বলেছে যে আমরা ঠিক করেছি, আমাদের সব যা কিছু হচ্ছে ভালো হচ্ছে, বা যা কিছু হয়েছে ভালো হয়েছে? তা তো নয়। তৎকালীন সরকার যিনি ছিলেন তারা পদক্ষেপ নিয়েছেন, তারা ব্যবস্থা নিয়েছেন, সমস্ত কিছু করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার রাজধানী পশ্চিমবঙ্গের, সেই রাজধানী কলকাতার একটা গরিমা, একটা অধ্যত্ব, একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যটাকে কোনোভাবে এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কলকাতার ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে। বামেদের আমলেও কলকাতা ছিল। আপনারা বয়সে অনেক ছোট, আমাদের যারা আগের প্রজন্ম তারা ভালো বলতে পারবেন, কলকাতা এমন ছিল না। কলকাতাতে মানুষ নির্ভয়ে নিরাপদে বেরোতে পারতেন। আজকে কলকাতার মেডিকেল কলেজে আরজি করে, সেখানে মানে একদম মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এরপরে আপনি কি বলবেন? আপনি 2000 সালের গল্পকে এখন নিয়ে আসছেন। আপনি 2024-এর 73 ঘটনাকে সামনে আনুন, কি হয়েছে?
এমন ঘটনা বামেদের আমলে হয়েছে? দেখাতে পারবেন? আপনারা খুঁচিয়ে নাড়িয়ে খোঁচা দিয়ে সেই ঘটনাগুলো টেনে আনবেন। আপনারা দেখুন, যেটা তিলোত্তমার ঘটনা ঘটেছে, একদম মেডিকেল কলেজের মধ্যে একজন ডিউটিরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হচ্ছে। তৃণমূলের কাউন্সিলরকে সন্ধ্যাতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে শ্যুট আউট করে খুন করার চেষ্টা করা হচ্ছে। এমন ঘটনা, এমন পরিস্থিতি আগে কখনো ঘটেনি। ইভেন 2024 সালের আগেও এমন ঘটনা ঘটেনি যেটা এখন ঘটছে। 11 সাল থেকে তো ঘটনা ঘটে আসছে, তো আরও বিভিন্ন রকম ঘটনা ঘটেইছে, কিন্তু সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আরজিকর থেকে শুরু করে পটাশপুর, কৃষ্ণনগর, আপনার ফারাক্কা, ওইদিকে আপনার জয়নগর, পাশাপাশি এই যে খড়দা হয়ে আপনার কসবা, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকে কোথাও একটা প্রশাসন, পুলিশ যে বেআব্রু, পুলিশ যে ব্যর্থ, প্রশাসন যে ব্যর্থ দুষ্কৃতি দমনে কলকাতা পুলিশ, এটাই প্রমাণ হচ্ছে। তাছাড়া আর কিছু বলার নেই। পুলিশ মন্ত্রী, আমি আবারও আপনার চ্যানেলকে বলছি, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকেন, যদি মানুষ হন, এই নৈতিক দায়ী নিয়ে উনি পদত্যাগ করে প্রমাণ করে দিক যে উনি রক্তবংশের মানুষ। এই কথাটা আমি বারবার আবার রিপিট করলাম। আচ্ছা, আপনি যখন আরজিকরের ঘটনার কথা তুললেন, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। এই যে সঞ্জয়কে কালো কাচের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়টা আপনি সমর্থন করছেন একজন আইনজীবী হয়ে? দেখুন, সঞ্জয় রায় একজন অভিযুক্ত, অপরাধী নন, কিন্তু অভিযুক্ত। এখন বিচারটা লোয়ার কোর্টে বিচার প্রক্রিয়া চলছে। এখন ভারতের সংবিধান অনুযায়ী আমরা যারা আইন নিয়ে চর্চা করি, আমরা যারা ওকালতি করি, আমরা সংবিধানটা মোটামুটি অন্যদের থেকে ভালো জানি, ভালো বুঝি, বোঝাটা স্বাভাবিক। আমরা সংবিধানে পড়েছি মানুষের কথা বলার অধিকার, মানুষের মতামত প্রকাশের অধিকার, বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সংবিধানে পরিষ্কার উল্লেখ করা আছে, সংবিধানে পরিষ্কার 19 নম্বর ধারায় অনুচ্ছেদে বলা আছে যে মানুষের কথা বলবেন, মত প্রকাশের অধিকার। কোনো ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। কিন্তু একজন সাধারণ মানুষ যদি কথা বলতে পারেন, আমি একজন আইনজীবী আপনার চ্যানেলকে বাইট দিচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, আপনি একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করছেন, আমাদের যেমন মত প্রকাশ, কথা বলার অধিকার আছে বলে সে অধিকার ভোগ করছি আমরা, একজন অভিযুক্ত সঞ্জয় রায়, তারও কিছু বলার অধিকার আছে, কোর্টের মধ্যে বলার অধিকার আছে, কোর্টের বাইরে বলারও অধিকার আছে। সেই অধিকারটা কোথাও একটা কলকাতা পুলিশ গিয়ে লঙ্ঘন করছেন, হরণ করছেন। তার কারণ কলকাতা পুলিশ আইন, সংবিধান, নিয়ম কানুন কিচ্ছু মানেন না। সংবিধানে যে প্রভিশন রয়েছে, যা বিধান রয়েছে, সে সমস্ত কিছুই মানেন না। কলকাতা পুলিশ বারংবার এই কাণ্ডগুলো ঘটান, বেআইনি কাজ করেন, অসাংবিধানিক কাজ করেন, পরবর্তীকালে কোর্টে গিয়ে থাপ্পড় খান। এখন সঞ্জয় রায় যখন জেল থেকে বেরোচ্ছেন বা যখন কোর্ট থেকে বেরোচ্ছেন, তখন কালো কাচ দিয়ে তাকে ঘিরে রাখা হচ্ছে, এবং যেটা দেখতে পেলাম আজকে, পুলিশ তার গাড়িতে শব্দ করছে যাতে শুনতে কিছু না পাওয়া যায় সঞ্জয় রায়ের কথা। এটা একটা ভয়ের কারণ, এটা একটা ভয় থেকে পুলিশ এগুলো করছেন। পুলিশ তো আর করছেন না, পুলিশকে করানো হচ্ছে। পুলিশ তো কলকাতা পুলিশ কমিশনারের নিয়ন্ত্রণে, কলকাতা পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রীর নিয়ন্ত্রণাধীন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীনে। সুতরাং পুলিশ মন্ত্রীর নির্দেশ মতো পুলিশ এগুলো করছে। তার কারণ সঞ্জয় রায় অতীতে বিনীত গোয়েলের নাম নিয়েছে যে ডিপার্টমেন্টালভাবে আমাকে ফাঁসানো হয়েছে, আর বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছেন। তার কারণ যদি এখন সিবিআই নিরপেক্ষ হয়ে থাকেন, যদি সিবিআই তৃণমূল বা বিজেপির সঙ্গে কোনো বোঝাপড়াতে না থাকেন, তাহলে সিবিআই যদি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জেরা করেন, তাহলে ওই বিনীত গোয়েল, আজকে যেমন সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলছেন, অদূর ভবিষ্যতে যদি সিবিআই যদি হেফাজতে নিয়ে বিনীত গোয়েলকে প্রশ্ন করে, জিজ্ঞাসাবাদ করে, ওই বিনীত গোয়েল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেবেন, সিবিআইকে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বলেই আমি আরজি করে লুটপাট চালাতে সাহায্য করেছি মবগুলোকে, আমি প্রমাণ লোপাট করেছি, আমি এই সব কাণ্ডগুলো করেছি, আমি সঞ্জয় রায়কে ফাঁসিয়েছি। ওই বিনীত গোয়েলের নাম যখন সঞ্জয় রায় এখন নিচ্ছে, আবার ওই বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেবেন, যদি সিবিআই নিরপেক্ষ হয়ে বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে থাকেন। আর যেটা পুলিশ যেটা করছে, এটা আইনে কোথাও বলা নেই যে একজন অপরাধী, একজন অভিযুক্তকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কালো কাঁচ দিয়ে ঘিরে নিয়ে যাওয়াতে হবে বা পুলিশ শব্দ করতে হবে। একজন অভিযুক্তের কথা বলার অধিকার আছে, তিনি বলতেই পারেন, সাংবাদিকদেরকে বলতে পারেন। তিনি তো সাংবাদিক সম্মেলন করছেন না, বলছেন কিছু কথা। ওই যে বললাম, সংবিধানে বলা আছে একজন সাধারণ লোক যেমন কথা বলবেন, অভিযুক্তরও তেমন কথা বলার অধিকার আছে। কোনো ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই আইন বা সংবিধান অনুযায়ী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, লজ্জার বিষয়, কলকাতা পুলিশ বা পুলিশ মন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার আইনের বিন্দুমতো ধার ধারেন না, সংবিধানে কিছুই মানেন না। আচ্ছা, সঞ্জয়ের মুখে তো বিনীত গোয়েলের নাম, তাহলে সঞ্জয় রায় এবং বিনীত গোয়েলকে কি মুখোমুখি বসিয়ে জেরা করা যায়? ওটাই তো বললাম,
সঞ্জয় রায় আসলে কী জানেন তো, আমাদের আইনে যিনি অভিযুক্ত হন, যিনি রাজসাক্ষী হন, তার কথাকে অনেক সময় আইন খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু আইনে কোথাও এটা বলা নেই, আবার আইনে কোথাও পরিষ্কার এটাও বলা নেই যে তার কথাকে গুরুত্ব দিতে হবে বা গুরুত্ব দেওয়া যাবে না, এমন কোনো বিধান, এমন কিছু নেই। সাধারণত প্রচলিত নিয়ম অনুযায়ী যিনি অভিযুক্ত থাকেন তিনি একাধিক অভিযোগ করতে পারেন, একাধিক দাবি করতে পারেন, যে রাজসাক্ষী দাবি করতে পারেন, তার কথাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু সঞ্জয় রায় যেই কথাটা বলেছেন যে আমি এর সঙ্গে যুক্ত নই, আমাকে বিনোদ গোয়েল ফাঁসিয়েছে, এই অভিযোগটা খুব চাঞ্চল্যকর অভিযোগ। এবং যেই মামলার পরিপ্রেক্ষিতে উনি মন্তব্যটা করেছেন, সেই মামলাটাও অত্যন্ত চাঞ্চল্যকর একটা মামলা, খুব গুরুতর, খুব সেন্সিটিভ মামলা একটা। সেই মামলার ফলে এই সঞ্জয় রায়ের মন্তব্যটাকে কোর্টের উচিত গুরুত্ব দেওয়া, সিবিআইয়ের উচিত গুরুত্ব দেওয়া, সেই বিনীত গোয়েলকে মুখোমুখি বসিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমি তো আপনাকে আগেই বললাম, সিবিআই তো নিরপেক্ষ নন, সিবিআই তো নিরপেক্ষ নয়। সিবিআই যদি নিরপেক্ষ হতো তাহলে বিনীত গোয়েলকে অনেক দিন আগেই হেফাজতে নিত, বা সঞ্জয় রায়ের পরেও আরও অনেককে হেফাজতে নিয়ে ধরতে পারত। আসলে আপনার সিবিআইয়ের মাথাটা, টিকিটা নরেন্দ্র মোদীর কাছে বেঁধে দেওয়া আছে। আর নরেন্দ্র মোদী কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব বন্ধুবান্ধবীর সম্পর্ক, আঠার মতো সম্পর্ক, খুব ভালো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভালো বন্ধুবান্ধবী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী। সেই বন্ধুত্বটা, সম্পর্কটা রক্ষা করতে গিয়ে সিবিআইকে দিয়ে নরেন্দ্র মোদী কাণ্ডগুলো করাচ্ছেন, কাজগুলো করাচ্ছেন। বিজেপির যারা নিজ স্তরে যারা কর্মী আছেন তারাও এটা বুঝতে পারছেন, তারাও বিজেপির প্রতি ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধছে। নির্বাচনেতে বিজেপির একদম যারা মাটির সঙ্গে মিশে কাজ করেন একদম কর্মীরা, তারা বুঝিয়ে দেবেন যে এই বিজেপি, এই নরেন্দ্র মোদী, এই সিবিআই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলেমিশে কাজ করছেন তৃণমূলকে ফায়দা পাইয়ে দেওয়ার জন্য, তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তার ফলটা বিজেপি বা নরেন্দ্র মোদীর দল বিজেপি আগামী নির্বাচনে বুঝতে পারবেন। বিজেপি কর্মীরা গণতন্ত্রের থাপ্পড় দিয়ে, ঝাঁটা দিয়ে মেরে বিদায় করবে বিজেপিকে আর তৃণমূলকে রাজ্য থেকে।